একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা। মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা এই পাঠের আজ প্রথম পাঠ। এই আলোচনার আজ প্রথম পাঠ। ছাত্রবন্ধুরা, তোমরা ইতিমধ্যেই মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছ। মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন রচনা অর্থাৎ কাব্য কবিতা তোমরা পড়েছ। তাও সামান্য কয়েকটি তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। মাইকেল মধুসূদন দত্তের যে উল্লেখযোগ্য কয়েকটি কাব্য, তার মধ্যে আমরা নাম করতে পারি তিলোত্তমা সম্ভব। তিলোত্তমা সম্ভব কাব্য, এটি প্রকাশিত হয় 1860 সালে। মেঘনাদবধ কাব্য, যার একটি অংশ তোমরা দশম শ্রেণীতেও পড়েছ, মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়েছে 1861 সালে। ব্রজাঙ্গনা মাইকেলের অন্য একটি কাব্য, প্রকাশিত হয়েছে 1861 সালে। আর আমরা যে কাব্যের অংশটি আজ পাঠ করব, নীলধ্বজের প্রতি জনা, এই যে পাঠ্যাংশটি সেটি বীরাঙ্গনা কাব্য থেকে নেওয়া হয়েছে। নীলধ্বজের প্রতি জনা এর উৎস হল বীরাঙ্গনা কাব্য। এই বীরাঙ্গনা কাব্যটি লেখক অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি রচনা করেন 1861 সালে, তবে এটি প্রকাশিত হয় 1862 সালে। মাইকেল শুধু যে এই কয়েকটি কাব্যই লিখেছেন তা কিন্তু নয়, অনেক চতুর্দশপদী কবিতা তিনি রচনা করেছেন। শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী প্রভৃতি নাটক তিনি রচনা করেছেন। অর্থাৎ বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্ত একজন প্রসিদ্ধ কবি। এসো আমরা বীরাঙ্গনা কাব্যের আমাদের যে পাঠ্যাংশটি অর্থাৎ নীলধ্বজের প্রতি জনা, সেই পাঠ্যাংশের মধ্যে প্রবেশ করি। বীরাঙ্গনা কাব্যটি আগেই বললাম প্রকাশিত হয়েছে 1862 সালে। এই কাব্যটি মূলত পত্রকাব্য। পত্রকাব্য রচনা বাংলা সাহিত্যে মাইকেলের আগে কিন্তু কেউ করেননি। মাইকেল মধুসূদন দত্ত রোমান কবি ওভিদ, প্রাচীন রোমান কবি ওভিদ তার বীর পত্রাবলী যে পত্রকাব্য আছে, সেখানে 21টি পত্রের সমাহারে রচিত হয়েছিল বীর পত্রাবলী, যাকে আমরা হিরোইডস বলি, HEROITES, ওভিদ এর রচিত হিরোইডস। সেই পত্রাবলী থেকে, সেই পত্রকাব্য থেকে অনুপ্রেরণা পেয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। তার ফলে তিনি সৃষ্টি করেছেন বীরাঙ্গনা কাব্য। মাইকেলের বীরাঙ্গনা কাব্যে এটি একটি পত্রকাব্য। এখানে 11টি পত্র রয়েছে। ওভিদ রচনা করেছিলেন 21টি পত্র। মাইকেল মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যে 11টি পত্রের সমাহার দেখিয়েছেন। এই পত্রগুলোর মধ্যে যেমন ধরো রাজা দুষ্মন্তের প্রতি শকুন্তলার পত্র, অর্জুনের প্রতি দ্রৌপদীর পত্র, দশরথের প্রতি কৈকেয়ীর পত্র, এইভাবে 11টি পত্রের সমবায়ে তিনি সৃষ্টি করেছেন বীরাঙ্গনা কাব্য, যার একাদশতম পত্রটি হল নীলধ্বজের প্রতি জনা। নীলধ্বজের প্রতি জনা বীরাঙ্গনা কাব্যের একাদশতম অর্থাৎ শেষ পত্রিকা। নীলধ্বজের প্রতি জনা এই অংশটি মহাভারতের অশ্বমেধ পর্ব থেকে নেওয়া হয়েছে। মহাভারতের অশ্বমেধ পর্ব, সেখানে আমরা কি দেখতে পাই? দুর্যোধন অর্থাৎ কৌরবরা পরাজিত হয়েছেন। কৌরব পাণ্ডবের যুদ্ধে
শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন পাণ্ডবরা। কিন্তু প্রাচীন ভারতবর্ষে কোনো রাজা স্বীকৃতি পাবার জন্য পার্শ্ববর্তী অঞ্চলের রাজাদের কাছে তিনি অশ্ব প্রেরণ করতেন। যজ্ঞ করা হতো, যজ্ঞের তিলক পরিয়ে দেওয়া হতো অশ্বকে, অশ্বকে রণসাজে সুসজ্জিত করা হতো, তারপরে সেই অশ্বকে ছেড়ে দেওয়া হতো। সেই অশ্ব যেখান দিয়ে যাবেন, অর্থাৎ বাধাহীনভাবে বোঝা যাবে যে সেই রাজারা, সেই অংশের রাজারা অশ্ব যিনি প্রেরণ করেছেন সেই রাজার বশ্যতা স্বীকার করলেন। অশ্বের সঙ্গে সঙ্গে কিন্তু সৈন্য তারাও ছুটত। 1 বছর পরে অশ্ব ফিরে আসত, তখন সেই অশ্বকে বলি দেওয়া হতো, তার চর্বি অগ্নিকে সমর্পণ করা হতো। এই হলো অশ্বমেধ যজ্ঞের ব্যাপার। যুধিষ্ঠির অর্থাৎ পাণ্ডবরা তারা অশ্ব প্রেরণ করেছে। অশ্ব ছুটতে 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 মাহেশ্বরীপুরীর ওপর দিয়ে যাচ্ছে। মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর তিনি অশ্বকে থামিয়ে দিলেন। তাহলে যে অশ্বকে থামিয়ে দিচ্ছে, অর্থাৎ অশ্বের গতি রোধ করছে, তিনি তাহলে যিনি অশ্ব পাঠাচ্ছেন তার অধীনতা স্বীকার করছেন না, বশ্যতা স্বীকার করছেন না। মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ, রাজমাতা জনা, তাদের পুত্র প্রবীর, প্রবীর অশ্ব থামিয়ে দিলেন। অর্থাৎ তিনি পাণ্ডবদের তথা অর্জুনের বশ্যতা স্বীকার করলেন না। এদিকে রাজা নীলধ্বজ তিনি কিন্তু পাণ্ডবদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী। বিশেষ করে সেখানে রয়েছেন কৃষ্ণ, তিনি কৃষ্ণের ভক্ত। তাই তিনি অর্জুনের সঙ্গে মিত্রতা স্থাপন করছেন। ওইদিকে প্রবীর তিনি কিন্তু অশ্বকে থামিয়ে দিয়েছেন। তাহলে প্রবীরের সঙ্গে অর্জুনের যুদ্ধ আসন্ন। রাজা নীলধ্বজ পুত্রকে বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু প্রবীর তার উক্তি বা তার যুক্তি, আমি ক্ষত্রিয় বংশজাত রাজার পুত্র, কাজেই আমি যদি বশ্যতা স্বীকার করি তাহলে কিন্তু আমার ক্ষত্রিয় সুলভ আচরণ হলো না, তাই আমি যুদ্ধে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমি এইভাবে অশ্ব ছাড়ব না। তার ফলে অর্জুনের সঙ্গে প্রবীরের যুদ্ধ আসন্ন হয়ে পড়ল এবং সেই যুদ্ধে প্রবীর কিন্তু পরাজিত হলেন, নিহত হলেন অর্জুনের হাতে। রাজমাতা জনা তিনি কিন্তু তার স্বামীর কর্মকাণ্ডকে, অর্থাৎ স্বামী প্রবীরকে কোনো রকম সাহায্য করেননি, এই কাজকে মোটেই তিনি ভালো চোখে দেখেননি এবং প্রবীরের মৃত্যুর পর রাজা নীলধ্বজ তিনি পাণ্ডবদের সমাদরে তার সিংহাসনের পাশে এসে বসাচ্ছেন, যত্ন করছেন, অতিথির মতো করে সন্ধি স্থাপন করেছেন পাণ্ডবদের সঙ্গে, সেটিও কিন্তু রাজমাতা জনা মেনে নিতে পারেননি। তাই জনা রাজপুরী ছেড়ে চলে যাচ্ছেন। একে তার পুত্র নিহত হয়েছেন সেই দুঃখ, রাজা শত্রুদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে সেই ক্ষোভ, অভিমান, জনা রাজ্য ছেড়ে মায়ের কাছে অর্থাৎ গঙ্গা দেবীর কাছে চলে যাচ্ছেন। যাবার সময় তিনি রাজাকে উদ্দেশ্য করে পত্র লিখে যাচ্ছেন। সেই পত্রের মধ্যে তার মনের আশা, আকাঙ্ক্ষা, বেদনা, ক্ষোভ, রাজার প্রতি তার শ্রদ্ধা, সব কিছুই এই পত্রের মধ্যে তিনি নিবেদন করে গেলেন। সেই পত্রটি আমরা পাঠ করছি। আজ নীলধ্বজের প্রতি জনা এই পত্রকাব্যটির বা এই পত্রটির প্রথম পাঠ শুরুটা করছেন। আমি বলেই দিলাম পূর্ব অংশটা। বাজিছে রাজ তরুণের রণবাদ্য আজি,
রেশে অশ্ব, গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজসৈন্য। কিন্তু কোন হেতু? জনা প্রশ্ন তুলছে যে আজ বাজিছে রাজতরুণের রণবাদ্য। আজকে রণবাদ্য, যুদ্ধের বাজনা যেন শুনতে পাচ্ছি। রাজতরুণ অর্থাৎ সিংহ দুয়ার, রাজ্যে প্রবেশের যে দ্বার, সেই তোরণে আজ রণবাদ্য বাজছে। রেশে অশ্ব, অশ্ব চিৎকার করছে। আমরা জানি অশ্বের ডাক বা অশ্বের চিৎকারকে রেশা বলা হয়। গর্জে গজ, হাতিরা গর্জন করছেন। উড়িছে আকাশে রাজকেতু, রাজ পতাকা আকাশে উদ্দিন হচ্ছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজসৈন্য। রাজসৈন্য রণ উন্মাদনায়, রণ উন্মত্ততায় তারা হুঙ্কার দিচ্ছে, তারা উল্লাস করছে। সমস্তটাই যেন একটা যুদ্ধের আয়োজন। কিন্তু কোন হেতু? রাজমাতা জনা প্রশ্ন করছেন, কেন? জনা মনে করছে এটা একটা যুদ্ধের আয়োজন চলছে, কিন্তু কেন? সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিতে। জনার মনে এখনো সংশয়, তাহলে রাজা কি যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন? তাই প্রশ্ন করছে, সাজিছ কি রাজা, সাজিছ কি নররাজ? ওহে নররাজ, তুমি কি সাজ্য রণসাজে? যুঝিতে সদলে, সদলবল নিয়ে যুঝিতে অর্থাৎ যুদ্ধ করতে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিতে, প্রতিবিধিতে মানে প্রতিবিধানের ইচ্ছাতে, অন্যভাবে বলতে পারি প্রতিশোধ নেবার জন্য। প্রবীর পুত্রের মৃত্যু ঘটেছে অর্জুনের হাতে, তাহলে সেই মৃত্যুর প্রতিবিধানের জন্য অর্থাৎ প্রতিশোধ নেবার জন্য রাজা তুমি কি যুদ্ধ সেজে উঠছ বা সাজ্য যুদ্ধে যাবে বলে? নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোহে, ফাল্গুনি অর্থাৎ অর্জুন, তার লোহ অর্থাৎ রক্ত। আমার বুকের ভেতরে যে শোকের আগুন জ্বলছে, সেই শোকের আগুনকে নিভিয়ে দেবার জন্য তুমি যুদ্ধ সাজে এগিয়ে যাচ্ছ, যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছ। ফাল্গুনির রক্ত দিয়ে এই শোকাগ্নি তুমি নিভিয়ে দিতে চাইছ। এই তো সাজে তোমারে, হ্যাঁ এটাই তো তোমাকে সাজে। কারণ ক্ষত্রমণি তুমি, মহাবাহু, তুমি মহাশক্তিশালী, তুমি ক্ষত্রিয়দের নৃপতি, ক্ষত্রিয়দের মণি। তাহলে রাজা জনা ভাবছেন, রাজমাতা জনা তিনি ভাবছেন রাজা বুঝি তাহলে যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন, তাই রণবাদ্য বাজছে, তাই ঘোড়ার চিৎকার, তাই হাতির গর্জন, সৈন্যরা মেতে উঠেছে। রাজা বুঝি তাহলে পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য যুদ্ধ সেজে উঠছে। হ্যাঁ এটাই তো তোমাকে সাজে, কারণ তুমি তো নররাজ, তুমি তো মহাবাহু। যাও বেগে গজরাজ যথা, যম দণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে। ভালো করে বোঝো, যম দণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে। গজরাজ অর্থাৎ হাতিদের রাজা, হাতি যখন মত্ত হয়ে ওঠে, উন্মত্ত হয়ে ওঠে, সে যখন কাউকে আক্রমণ করে কেমনভাবে? গজরাজ যথা যমদণ্ড সমশুণ্ড, তার সুর, শুণ্ড অর্থাৎ সুর, যমদণ্ড যমরাজের দণ্ড অর্থাৎ শক্তিশালী দণ্ড, সেই শক্তিশালী দণ্ডের মতোই শক্তিশালী হাতির সুর। তাই বলছে যমদণ্ড সম শুণ্ড, যমদণ্ডের সমান শক্তিশালী সুর। আস্ফালি অর্থাৎ সুরকে উচ্চে তুলে হাতি যেমন, গজরাজ যেমন বেগে সবেগে এগিয়ে যায় শত্রুর বিরুদ্ধে অর্থাৎ আক্রমণ করবার সময়, সেইভাবে তুমিও এগিয়ে যাও। রাজাকে উদ্বোধিত করছে, উৎসাহিত করছে, উদ্দীপ্ত করছে। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। কিরিটি, ইন্দ্র কিরিট অর্থাৎ মুকুট দান করেছিলেন অর্জুনকে, তাই অর্জুনকে কিরিটি বলা হয়। অর্জুনের আর এক নাম হচ্ছে কিরিটি। বলছে টুটো অর্থাৎ ভেঙে ফেলো, কিরিটির সমস্ত গর্ব তুমি আজ ধূলিসাৎ করে দাও, ভেঙে ফেলো, টুটো ভেঙে ফেলো।
রণস্থলে, যুদ্ধক্ষেত্রে। খণ্ডমুণ্ড তার আনো শূল দণ্ড শিরে, অর্জুনের মুন্ডটা অর্থাৎ মুন্ডচ্ছেদন করবে, খণ্ডমুণ্ড সেই শূলের মাথায় করে নিয়ে আসো। কারণ কি? অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে, বালকে মানে আমার পুত্র অর্থাৎ প্রবীরকে অন্যায় যুদ্ধে অর্জুন মেরেছেন, এটা জনার অভিযোগ। নাশ মহেশ্বাস তারে, মহেশ্বাস মানে মহাধনুর্ধর, রাজাকে বলছেন আপনি মহাধনুর্ধর, তাকে নাশ করো। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। তবেই আমার বুকের ভেতরে যে যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা, শোকের আগুন জ্বলছে, সেই বিষম শোক তাপ যন্ত্রণা আমি ভুলে যাব, খুব দ্রুত ভুলে যেতে পারবো যদি তুমি অর্জুনের খণ্ড শীতটাকে শূলের মাথায় করে নিয়ে আসতে পারো, তার সমস্ত গর্বকে ভেঙে চুরে খণ্ড খণ্ড করে দিতে পারো। তারপরেই জনা বলছেন ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, আমার সুকোমল মতির পুত্র প্রবীর, সে ক্ষত্রিয় কুলের রত্নের মতোই বিরাজমান ছিল। সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে, সামনাসামনি যুদ্ধ করে সে স্বর্গ প্রাপ্তি হয়েছে, স্বর্গ লাভ হয়েছে। কি কাজ বিলাপে প্রভু? তাই সে হত হয়েছে বলে বিলাপ করছি না, কারণ সে সম্মুখ সমরে পড়ে, সম্মুখ সমরে অর্থাৎ সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে। কারণ কি? আমরা জানি জন্মে মৃত্যু এটা তো বিধাতার দান। মাইকেল অন্য জায়গায় বলেছেন জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, কবে স্থির কবে নীর চিরস্থির, হায় রে জীবন নদে। অর্থাৎ জন্মগ্রহণ করলে মরতে হবেই, কাজে তার জন্য চিন্তা করি না। আমার পুত্র প্রবীর সে সামনাসামনি যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে, বীরের মতো কাজ করেছে, তাতে আমি মানে তার জন্য আমি বিরহিণী নই, তার জন্য আমি কষ্ট পাচ্ছি না, কিন্তু অন্যায় যুদ্ধে তাকে মারা হয়েছে, এটাই হচ্ছে জনার অভিযোগ। তাই তার স্বামীকে বলছেন কি কাজ বিলাপে প্রভু? পাল ও মহিপাল, তুমি মহির পাল অর্থাৎ তুমি রাজা, মহি মানে পৃথিবী, পৃথিবীর পালক তুমি, পালন কর্তা তুমি, তাই তুমি রাজা, তুমি পালো, তুমি সেই ধর্মটা পালন করো। কি? ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধ ভুজ বলে, তোমার বাহুর সাহায্যে ক্ষত্রিয়দের ধর্ম, ক্ষত্রিয়র যে কর্ম অর্থাৎ সামনাসামনি যুদ্ধ করো, শত্রুকে বিনাশ করো, এই কাজটি তুমি করো। তাহলে এই অংশের মধ্য দিয়ে আমরা দেখলাম জনা সে কিন্তু তার স্বামী তথা রাজা নীলধ্বজকে উৎসাহিত করার চেষ্টা করছেন, উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, পুত্র হন্তার বিরুদ্ধে যাতে স্বামী অর্থাৎ রাজা যুদ্ধ করেন তার জন্য তাকে আরও বেশি করে উদ্দীপ্ত করার চেষ্টা করছেন। আজ নীলধ্বজের প্রতি জনা এই পাঠ্যাংশ আলোচনার প্রথম পাঠ আমি এখানেই শেষ করলাম। পরবর্তী পাঠে আমরা আবার পরের অংশে এগিয়ে যাব। আজ নীলধ্বজের প্রতি জনা বীরাঙ্গনা কাব্যগ্রন্থের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনা এর প্রথম পাঠ এখানেই শেষ করলাম।